শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের বিয়ে স্পেশাল পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। আলী আহমদ খান ভেতর থেকে হুঙ্কার দিলেন, গেটে থেকে ভেতরে পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগে তোমাদের? আবি তৎক্ষণাৎ চোখে ইশারা দিতে রাকিব টাকা বের করে দিতে চাচ্ছিল। আইরিন, মিম, রিয়ারা জোর জবরদস্তি করে নিয়ে চলে গেছে। আবির মালার দিকে তাকিয়ে সাদা গোলাপ দিয়ে ভেতরে নেওয়া হয়েছে। আবিরকে মালা পরিয়ে সাদা গোলাপ দিয়ে ভেতরে নেওয়া হয়েছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান সহ কয়েকজন একসঙ্গে বসে আছেন। আবির ঢুকতে আলী আহমদ খান ডাকলেন, আপু একটু এদিকে আসো। আবির ততস্থ হয়ে বলল, জাস্ট 1 মিনিট আব্বু, আসছি। আবির সবাইকে ফেরে চটজলদি মেঘের সাথে দেখা করতে চলে গেছে। কম বেশি সবাই গেটের কাছে ছিল, তাই মেঘের পাশে তেমন বড় কেউ নেই। আদিসহ আর কয়েকটা পিচি ছোটাছুটি করছে। আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে সালাম দিল। মেঘও মোলায়েম কণ্ঠে সালামের উত্তর দিল। আবির মেঘের সামনে এসে হাঁটু গেড়ে বসে ঝুঁকে ঘুমটা আড়াল করলো। মেঘকে অল্প পলক দেখে নিল। আবিরের অভিনিবেশ দেখে মেঘ অক্ষিপটে হেসে ফেললো। আবিরের মেঘের মুখের পানে গভীর মনোযোগ রেখে ঠোঁট কামড়ে নেশাক্ত কণ্ঠে বলল, একটু ভয়ে ছিলাম, তাই দেখতে আসছি, কিছু মনে করিস না কেমন? মেঘ তপ্ত দৃষ্টিতে ঠান্ডা কণ্ঠে বলল, আপনাকে রেখে পালাবো না, আপনি নিশ্চিত থাকতে পারেন। আবির তটস্থ হয়ে মেঘে গালে আলতোভাবে চুমু খেয়ে তটস্থভাবে বলল, আব্বু ডাকছে, এখন যাই। আবির সামনে যেতেই আলী আহমদ খান জিজ্ঞেস করলে, কোথায় গিয়েছিলেন? আবির মাথা নিচু করে বিড়বিড় করে বলল, মেঘকে দেখতে। 5 মিনিটের কথা বলার জন্য ডেকেছিলাম, এটাও সহ্য হলো না? আবির নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, আসলাম তো, এখন বলুন। আবিরের নিরুদ্বেগ ভঙ্গি দেখে মোজাম্মেল খান ঠোঁট চেপে হাসলেন।
মাহমুদা খানের ধমক খেয়ে মেঘ কেঁপে ওঠে। ভয়ের সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ ভয় পেয়েও আবিরের মনে কিঞ্চিত ভয় নেই। ফুপি ঝাড়ি খেয়েও আবার কল দিয়ে যাচ্ছে। মেঘ ফোন সাইলেন্ট করে রেখেছে ঠিকই, কিন্তু আবিরের অনবরত কলে বুকের ভেতরটা অবিচ্ছিন্ন কম্পিত হচ্ছে। বাহির থেকে আলোকসজ্জিত ঝলমল আলোর রং প্রবৃত্ত হচ্ছে। মেঘ ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে এক পলক তাকালো। বন্যা গভীর ঘুমে নিমগ্ন। তারপর তাকালো ফুপির দিকে। ফুপির ভারী নিঃশ্বাসের শব্দ বোঝা যাচ্ছে উনিও ঘুমাচ্ছে। মেঘ বুকের ওপর থেকে ফোন চেপে অতি স্বর্ণপণে বন্যার পাশ থেকে নেমে উত্তীগ্র পায়ে বারান্দায় গিয়ে কল রিসিভ করলো। আবির তৎক্ষণাৎ অনিচ্ছা কণ্ঠে শোধালো, তোর কি আমার জন্য একটু মায়া হয় না? আবিরের কথা শুনে মেঘ বিহল ভরকে গিয়ে কিছুটা কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলল, আমি কি করলাম? সন্ধ্যা থেকে কেউ আমাকে একটা কল পর্যন্ত দেয়নি। কেউ না দিলে তো তুই একটা কল দিতে পারতি, তাই না? আমি তো আপনার কলের অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। বাহ, কি দায়িত্বশীল বউ আমার। মেঘ সহসা ঠোঁট বাঁকিয়ে সজাগ্রত আলোক লজ্জায় লাল নীল আলোর পানে তাকিয়ে মোলায়েম কণ্ঠে শোধালো, বাসায় কখন আসছেন? খেয়েছেন? কিছুক্ষণ আগে। আমার শ্বশুর বিয়েতে যে পরিমাণ জামাই আদর করেছে, রাতে আর কিছু খেতে হবে না। কোথায় গিয়েছিলেন? এখন বলবো না। তাহলে ঘুমান। শোন। জি। চল ছাদে যাই। না। কেন? আম্মু বলেছে বিয়ের রাতে বর জামাইয়ের মুখ দেখতে নেই, এতে জামাইয়ের অমঙ্গল হয়। ঠিক আছে, দেখলাম না মুখ। একটু কথা তো বলতে পারি। আব্বাজান নিষেধ করেছে, দেখা সাক্ষাৎ করা যাবে না। আবির ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, কেউ আমাকে কিছু বলতে পারছে না, তাই তো কেউ কুসংস্কার বোঝাচ্ছে, আর তুই বোকার মতো সেসব মানতেছিস। মেঘ চুপ থেকে আবির দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে আহ্লাদি কণ্ঠে বলল, চল না ছাদে যাই। মেঘ অত্যন্ত ধীর কণ্ঠে বলল, একটু বোঝার চেষ্টা করুন, আমি যেতে পারবো না। আপনি যেন রুমে না আসেন তার জন্য আব্বাজান ফুপিকে আমাদের সাথে থাকতে বলেছে। এখন আমি বের হলে খবর আছে। আপনি ঘুমান প্লিজ। আবির ঢোক গুলে বুড়ুবাকে তড়িৎ বেগে কণ্ঠে বলল, আই মিস ইউ, আই নিড ইউ, বিলিভ মি, আই উইডলি ওয়েন্ট টু ইউ স্প্যারো। আবিরের কণ্ঠ আবেগপ্রবণ। অসহ্য কথাগুলো শুনে মেঘের গা শিউরে ওঠে। এ যাবৎ কালে আবিরকে এতটা ব্যাকুল হতে সে কখনোই দেখেনি। মেঘ নিষ্প্রিয়া দীর্ঘশ্বাস ছেড়ে ঠোঁট কামড়ে বিড়বিড় করল, আমাকে তো খুব বলতেছেন সহিষ্ণু হতে, ধৈর্যশীল হতে হবে। তাহলে আজকে আপনার এই অবস্থা কেন? এত অধৈর্য হয়ে উঠলে চলবে? আর কত ধৈর্য ধরবো? এতদিন যাবৎ অফিসিয়াল বিয়ের অপেক্ষায় ছিলাম, করলাম তো অফিসিয়াল বিয়ে, আত্মীয় স্বজন এলাকাবাসী সবাইকে জানালো হলো। তাহলে এখন আমার বউ আমাকে দিচ্ছে না কেন? মানলাম কাল অনুষ্ঠান শেষ, বাসর হবে, কিন্তু দেখা তো করতে দিবে, তাও দিচ্ছে না। আমি কিভাবে থাকবো? আমার মাঝে কংক্রিটের দেওয়াল সৃষ্টি কি দরকার ছিল বলতো? জানি না। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো, আপনিও ঘুমান। বুকের ভেতর আগুন জ্বলছে, ঘুমাবো কিভাবে? মেঘ মুচকে এসে বলল, এক বোতল ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়েন। মেঘ কল কেটে রুমে গেল। আবির কপালে কয়েক ভাঁজ ফেলে বিড়বিড় করলো, এত কাহিনী করবে জানলে কমিউনিটি সেন্টার থেকেই বউ নিয়ে পালাতাম। মেঘ ভোরবেলা উঠে আবারও ঘুমিয়ে পড়েছে, তাই সকালে ঘুম থেকে ভাঙতে একটু দেরি হয়েছে। আশেপাশে বন্যা ফুপি কেউ নেই। আবিরের কথা মনে পড়তে সঙ্গে সঙ্গে ফোন হাতে নিল। মেঘ আনমনে নেটে অন করতেই ফেসবুকে ঢুকলো। আকস্মিক আবিরের পোস্ট দেখে চমকে উঠল। গতকাল বিয়ের বেশ কয়েকটা ছবি আবির রাতেই আইডি থেকে পোস্ট করেছে, আর ক্যাপশনে দিয়েছে, প্রিয় সহধর্মিণী। আমার অলিক কল্পনার সঙ্গী তুই, গোধূলি স্বপ্নের লগ্নে রাত ফেরা একান্ত অভিপ্রায়, তুই আমার স্নিগ্ধ সকালে সুজলিল গন্ধরাজ, পরন্ত বিকালে একগুচ্ছ বাগান বিলাস, আমার শূন্য হৃদয়ে পূর্ণ তুমি, ব্যাকুল হৃদয়ে নির্জন নির্মলতা,
নীল দিগন্তে উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। তোমার মায়াবী মুখের পানে চেয়ে ভুলেছি যত যত না আমার আনমনে। তোমার ঠোঁটের ওই স্নিগ্ধ হাসি দেখে আমার হৃদয়ের অন্তরালে নির্বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঝড় তোলে। তুমি আমার আচ্ছন্ন মস্তিষ্কে প্রবলতা, নব্য স্বপ্ন দেখার অদম্য স্পৃহা। আমাকে হাসাতে চেয়ে বহুবার কাঁদিয়েছি আড়ালে। তুমি আমার অপেক্ষার শেষ প্রহর, 16 বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার। তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দেইনি আমি, দিয়েছি আবিরের বয়স স্মৃতি। আমি তোমাকে ভালোবাসি আমি অনেক বেশি। আমি তো ভালোবেসে যাব। ইতি তোমার অনাকাঙ্ক্ষিত স্বামী। মেঘ ক্যাপশন পড়ে 5 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেছে। 5 মিনিট পর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে লাগলো। গতকাল পার্লার থেকে সেজে যাওয়ার পর থেকে নিজেকে কেমন লাগছে সেটা দেখার সুযোগই পায়নি। বিয়ের ছবি পর্যন্ত দেখেনি। তবে কয়েক ঘন্টায় আবিরের মুখ থেকে হাজারখানেক প্রশংসা আর আবিরের দুর্বোধ্য কথা শুনতে শুনতে সুযোগ পেয়েও মেঘের কানের কাছে ফিসফিস করে নিজের অভিব্যক্তি অনুভূতি জাহির করছিল। আর মেঘ শুধু আবিরের পাগলামি দেখে গেছে। এমনকি কবুল বলার সময় আবিরের অস্থিরতা দেখে মেঘ নির্বাক নিষ্পলক চোখে কেবল তাকিয়েছিল। মিনিমাম লজ্জা বিসর্জন দিয়ে আবির উচ্চস্বরে বলেছিল, পৃথিবীর যা কিছুর বিনিময়ে হোক আমি সব কিছু দিতে রাজি হয়ে মেঘকে বউ হিসাবে কবুল করলাম। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। যেখানে একবার কবুল করলাম কিংবা আলহামদুলিল্লাহ কবুল বললে বিয়ে সম্পন্ন হয়, সেখানে আবির বলেই যাচ্ছিল। আবিরের কাণ্ড দেখে কাজী সাহেব না হেসে পারলেন না। কাজীর মুখে দিয়ে হাসি দেখে পরপর উদ্বিগ্ন কণ্ঠে শোধালেন, আমাদের বিয়ে হয়েছে তো? কাজী সাহেব উঠে যেতে যেতে বললেন, আলহামদুলিল্লাহ, এতদিনে পরিপূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। কাজী সাহেব চলে যেতেই আবির মেঘের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে উঠল। এই বিরাট মজলিসকে সবাইকে সাক্ষী রেখে আমি আবির তার মেঘকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। মেঘ কি আবিরকে স্বামী হিসেবে কবুল করেছে? মেঘ আবিরের ঝলমলে চোখের দিকে তাকিয়ে ঠোঁট হেসে মোলায়েম কণ্ঠে বলল, কবুল করলাম, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। আবিরের পাগলামি যেখানে থামেনি। গতকাল বাসায় ফেরার সময় আবির হঠাৎই মেঘের কানে ফিসফিস করে বলল, চিরদিনের জন্য শ্বশুরবাড়িতে চলে যাচ্ছিস, এবার একটু কান্না কর। মানছি একই বাড়িতে যাচ্ছিস, তাই বলে কাঁদবি না? মেঘ ভেঙচি কেটে বলল, আপনার যদি এতই শখ হয় তাহলে আপনি কান্না করেন। প্রত্যুত্তরে আবির বলল, তুই নববধূর মতো কান্নায় ভেঙে পড়বি, নতুন জামাইয়ের মতো আমি তোকে সান্ত্বনা দিব। এটা আমার জীবনের থেকে মিস হয়ে গেল। এক কাজ করি, চল দুজন একসঙ্গে কান্না করি। গতকাল আবিরের আজগবি কথা শুনে মেঘ কপাল কুঁচকালেও আজ কথাগুলো মনে আনমনে হেসে ফেলল। পুনরায় ছবি দেখায় মনোযোগ দিল। নিজের পরনের মেরুন রঙের বিয়ের বেনারসি, গা ভর্তি গহনা, মাথায় ঘোমটা সহ চোখ ধাঁধানো আড়ম্বর সহ সাজসজ্জা দেখে মেঘ নিজেই লজ্জায় পড়ে যাচ্ছে। সেই সাথে রাজকীয় শেরওয়ানিতে আবির যেন রাজপুত্রের মতোই লাগছে। গতকাল আবিরকে আশ্চর্যিত দুষ্টুমির জন্য সামনাসামনি ঠিকমতো দেখতে পারেনি, তবে আজ ছবিগুলোতে খুব ভালো করে দেখছে মেঘ। আয়নায় দুজনের মুখ দেখা, মেঘের কপালে আবিরের চুমু দেওয়া, একে অপরের চোখে চোখ রেখে নিগড় ঘরবন্দি দৃশ্য ছবি সহ আরো 2-3টা ছবি আপলোড করেছে। মেঘ সবগুলো ছবি দেখা শেষ করে কৌতূহলবশত কমেন্টস দেখতে গেল। আবিরের বন্ধু, ছোট ছোট ভাই, বড় ভাই, রাকিব, সাকিব, তানভীর, মাইশা, আপু সহ সবাই নিজেদের মতো অভিনন্দন জানিয়ে পাশাপাশি উস্কানিমূলক মন্তব্য করেছে। কারো কারো মন্তব্য দেখে মেঘ তো বিহম্মত। এর মধ্যে বন্যা আসছে। মেঘের লাজুক হাসি দেখে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, হাসছিস কেন? ভাইয়ার পোস্ট দেখে? মেঘ কপাল কুঁচকে তাকে জিজ্ঞেস করলো, তুই কিভাবে জানিস? শুধু আমি না, বাড়ির সবাই এখন ভাইয়ার এই পোস্ট নিয়ে গবেষণা করছে, নিচে গেলেই বুঝতে পারবি। মেঘ শান্ত চোখ কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই খেয়েছিস? না, তোকে ডাকতে আসছিলাম। তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আচ্ছা। বন্যা মিমের রুমে চলে গেছে। ইদানিং মেঘ ব্যস্ত থাকায় বন্যা মিম আর আইরিনের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে। দুজনেই তানভীরের কথা জানে, তাই তানভীরের হাত থেকে বন্যাকে সবসময় প্রোটেক্ট করে। ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আবির। রান্নাঘরে রান্নার আয়োজন চলছে। ইকবাল খান ছাদ থেকে নামতেই আবির
এভাবে বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি রে আবির, এভাবে বসে আছিস কেন? আবির চোখ খুলে কাকা মনিকে এক পলক দেখে পূর্বের অবস্থা থেকে উত্তর দিল, আমার মনটা খুব খারাপ। ইকবাল খান নেমে এসে আবিরের পাশে বসতে বসতে শোধালেন, মন খারাপ কেন? বিয়ে তো সবাই মেনেই নিয়েছে, তাহলে মন খারাপ কেন থাকবে? আবির তপ্ত স্বরে বলতে শুরু করলো, মন খারাপ কেন থাকবে না? মানুষ এলাকা ছেড়ে 2-1 বছর বাইরে থাকলেই কথা, আচরণ, চলাফেরা সব বদলে যায়। যেখানে 20 থেকে 30 বছর ঢাকা শহরে থেকে এখনো গ্রামের কি সব আজগুবি নিয়ম পালন করছে। বিয়ের পর বউ আলাদা থাকতে হবে। এত বছর অপেক্ষা করে নিজের সাথে জীবন যুদ্ধ করে আল্লাহর কাছে চাইতে চাইতে মেঘকে পেয়েছি। কেউ কি জানে সেটা? কিছুদিন যাবৎ এই বাড়ির প্রতিটি মানুষ আমার ইমোশন নিয়ে প্রতিনিয়ত খেলেছে, তারপর আমি চুপ করেছিলাম। আমি যদি ঘুণাক্ষরেও টের পেতাম তাহলে মেয়েকে নিয়ে পালিয়ে যেতাম। তোমরা যা করছো তা আমি কখনোই ভুলবো না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ইকবাল খান শীতল কণ্ঠে বলল, এভাবে বলছিস কেন? এক এক এলাকায় এক এক রীতি, একটু একটু মেনে নিতেই হয়। আবির কিছু বলার আগে পেছন থেকে আলী আহমদ খান গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার নিন্দা জানানো শেষ হলে বাহিরে আসো, কাজ আছে। আলী আহমদ খানের কণ্ঠ শুনে আবির চমকে উঠে পেছনে তাকালো। আব্বুর রাগে রাগে চোখ মুখ দেখে নিজের মুখ চেপে ধরলো। আলী আহমদ খান কখন এসেছে আর ঠিক কতটুকু শুনেছে এটা ভেবেই আটকে উঠছে আবির। ইকবাল খানের সাথে আবিরের ফ্রেন্ডলি সম্পর্ক হয়, যা ইচ্ছা তাই বলে, কিন্তু আব্বুর সামনে যথাসাধ্য ভদ্র থাকার চেষ্টা করে। কিন্তু আজ এভাবে ধরা পড়ে যাবে এটা সে কল্পনাও করতে পারেনি। আবির মাথা নিচু করে দাঁত দিয়ে জিভ কামড়ে বাসা থেকে বেরিয়ে আসছে। ইকবাল খান আলী আহমদ খানের মুখের পানে তাকিয়ে মলিন হাসলেন। আলী আহমদ খান নিঃশব্দে হেসে বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে মেঘ নিচে আসলো। মেঘকে দেখে রাকিব আকস্মিত বলে উঠল, এই যে ভাবি, আমার বন্ধুর 16 বছরের অব্যক্ত অনুভূতির বই প্রকাশের লেখা চিঠি পড়ে আপনার অনুভূতি কি? মেঘ শাড়ির আঁচল টেনে মাথার দিকে চিবুক নামিয়ে লজ্জায় হাসলো। রিয়া রাকিবকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া সবে তো প্রকাশ করেছে, মেঘের অনুভূতি প্রকাশের করতে সময় দাও। বিয়ের ঘরটা আগে কাটুক, তারপর জিজ্ঞেস করো। ঠিক আছে জান, তুমি যা বলবে তাই হবে। রিয়া ঠোঁট বেঁকিয়ে রাগী স্বরে বলল, হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে আসছে? রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কল্পনা করে আবিরের যেভাবে চিঠি লিখেছিল সেটা দেখে আমারও খুব ইচ্ছে হচ্ছে তোমাকে নিয়ে একটা চিঠি লেখার। কিন্তু বিশ্বাস করো, তুমি ফাগুনের সেই রক্তিম শিমুল ফুল আমার হৃদয়ের। এরপর আর কিছুই যেন ভাবতে পারছিলাম না। 30 মিনিট ভেবেছি, তানবীরকে নিয়ে গবেষণাও করেছি, কিন্তু লাইনটা সম্পন্ন করতে পারিনি। তারপর হলো কবিতা। আর চিঠি লেখার থেকে সকাল সন্ধ্যা বাবু খাইছো জিজ্ঞেস করাটা খুবই সহজ। এরিয়া বিরক্ত হয়ে বলল, তুমি আসলে আনরোমান্টিক। রাকিব হেসে উত্তর দিল, বিয়ে করেছি 6 মাস হতে চললো, এখন আমি কত রোমান্টিক দেখছো? তুমি চাইলে শিমুল ফুল না দিতে পারলেও কচুরি ফুল দিতে পারি। আর কি চাও? রিয়া রাগী কণ্ঠে হুঙ্কার দিল, তুমি আপাতত চোখের সামনে থেকে যাও। আজকাল ভালোবাসার কোনো মূল্য নেই। নিজের বিয়ে করা বউ কেমন অপমান করে, আনরোমান্টিক বলে, ধিক্কার জানায়। কাকে ধিক্কার জানাচ্ছ? নিজেকেই। রিয়া সহসা হাসতে শুরু করলো, সেই সাথে মেঘও হাসছে। আবির এসে রাকিবের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে জানতে চাইলো, কি হচ্ছে এখানে? আবিরের কণ্ঠ শুনে মেঘ আর চোখে তাকালো। আবির এক পলক দেখে লজ্জায় লুটিয়ে পড়লো। সে গতকালও এত লজ্জা পায়নি যতটা লজ্জা আজ পাচ্ছে। অবিলম্বে ঘোমটা টেনে মুখ ঢাকার চেষ্টা করলো। রাকিবের সাথে 2-1টা কথা বলে আবির মেঘের সামনে এসে দাঁড়িয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। লজ্জায় আড়ষ্ট মেঘ ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল বউ। শুভ সকাল। আবির গলা খাকারি দিয়ে বলল, তোমার বউ এটা আমরা সবাই জানি, তাই বলে সারাদিন বউ বউ করবি? ভাবছি কিছুদিন দিন রাত এক করে শুধু বউ বউই ডাকবো। মাহমুদা খানের রুম থেকে বেরিয়ে আসতে দেখে ভারী কণ্ঠে বললে, আবির তোর কি কোনো কাজ নেই? সকাল সকাল মেঘকে জ্বালাচ্ছিস কেন? আবির কপাল কুঁচকে ঠোঁট বেঁকে শক্ত কণ্ঠে বলল, আমি কোথায় জ্বালাচ্ছি? এতক্ষণ কাজ করেই কেবল আসলাম। ফুপি, তোমার সাথে আমার কিসের শত্রুতা বলো তো? আব্বুর সাথে তুমি এমন আচরণ শুরু করেছো আমার সাথে? তোমাদের থেকে তো আমার শ্বশুরই ভালো। মেয়ে খেয়েছি কিনা দেখতে আমাকে জোর করে পাঠিয়েছে, আর তোমরা? মাহমুদা খান রাশভারী কণ্ঠে বললেন, ভাইজান খুব সহজে মেনে নিয়েছে তো, তাই কিছু বুঝতে পারছিস না। ভাইজানের ধমক না শোনা পর্যন্ত শান্তি পাচ্ছিস না, তাই না? তোর আচরণের কারণে যদি ভাইজান রেগে যান, বাড়ি ভর্তি মেহমানের সামনে চেঁচামেচি করে, চিৎকার করে, বিষয়টা কি খুব ভালো লাগবে? ওর থেকে তুই একটু শান্ত থাক, তাইলে সব ঠিক হবে।
ঠিক আছে, থাকলাম শান্ত। আবির মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মেঘকে দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, বউ তুমি খেয়ে নাও। হ্যাঁ, আর তোমার ফুপু শাশুড়িটা ভালো না, একদম মহিলা হিটলারের মতো আচরণ করছে। এখন আমি পালাই। আবির এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেছে। রাকিবও হাসতে হাসতে চলে গেছে। মাহমুদা খান এসে বললেন, মেঘ খেতে বস, আমি ওদের ডেকে নিয়ে আসি। একটু পরেই সবাই খেতে নেমেছে। মেঘকে দেখে জান্নাত বলে উঠল, তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ পর্যন্ত বলেই পরন্ত বিকালের একগুচ্ছ বাগান বিলাস। পাশ থেকে আইরিন বলতে লাগলো, ভাবি এইটা না, আমার ওই লাইনটা বেশি ভালো লেগেছে। নীল দিগন্তে উড়ন্ত মেঘের নামে কত স্বপ্ন উড়িয়েছি নীল দিগন্তে উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। রিয়া মৃদু হেসে বলল, তোমরা শুধু শুধু মেঘকে জ্বালাচ্ছ। মেঘ, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি আর আমি তো ভালোবেসে যাব। তুমি একদম মন খারাপ করবে না কেমন? ওদের দুষ্টুমিতে মেঘ চোখ তুলে তাকাতে পারছে না। এর মধ্যে মালা এসে একটা চেয়ার টেনে বসলো। আইরিন মজার ছলে জিজ্ঞেস করলো, মালা আপু, আপনার কোন ডায়লগটা ভালো লেগেছে? কিসের ডায়লগ? আবির ভাইয়া মেঘ ভাবিকে নিয়ে ফেসবুকে ছোট্ট খোলা চিঠি লিখেছে, আপনি দেখেননি? মালা আইরিনকে দেখে পরপর মেঘ লজ্জায় আদলের পানে তাকালো। মনে মনে বিড়বিড় করলো, আমাকে ব্লক করে রাখলে কিভাবে দেখবো? আইরিন আবার জিজ্ঞেস করলো, কি দেখনি মালা? মালা বিরক্ত নিয়ে বলল, খেয়াল করিনি। আবারও মনে মনে বিড়বিড় করলো, এসব আজাইরা ভালোবাসা দেখলে শরীর জ্বলে। নৌবাত উপলক্ষে মেঘ আবার আজ অফ হোয়াইট রঙের মধ্যে গোল্ডেন স্টোনের একটা গর্জিয়াস লেহেঙ্গা পরেছে। আবির মেঘের জন্য ম্যাচিং করে অফ হোয়াইট রঙেরই স্যুট পরেছে। বাকিরাও যে যার মতো সেজেছে। মালা আজ হুট করে গর্জিয়াস শাড়ি পরেছে। মালার সাজ দেখে সাকিব মেকিসরে বলল, ছেঁকা খেয়ে মানুষের ঘরে দরজা বন্ধ করে থাকে, সপ্তাহ বা মাসব্যাপী কাঁদতে দেখেছি, অথচ তুই না নাচতে নাচতে বিয়ে খেতে এসেছিস? তোর কি মিনিমাম লজ্জা নেই? লাজ লজ্জা ধুয়ে শরবত বানিয়ে খাবো নাকি? আর একটা কথা শুনে রাখ, আমি চাইলেই আবির ভাইকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি মেঘের মতো এত উন্মাদ না যে আবির ভাইকেই আমার লাগবে। সাকিব ফিক করে হেসে বলল, কথায় আছে পাগলের সুখ মনে মনে। আর কি বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিস? জানাস আমাকে, প্রয়োজন হলে আরো কিছু অ্যাড করে দিব। আর বাকি রইল মেঘবতীর পাগলামির কথা। আবির ভাইয়া দেশে আসছে মেঘকে পাগল করতে। 14 বছর তো একাই পাগলামি করে গেছে। ভাইয়ার কি ইচ্ছে হয় না মেঘবতীর জন্য একটু পাগলামি করবে? বাড়ি ফেরার অপেক্ষায় থাকবে, তাকে দেখার জন্য, একটু কথা বলার জন্য উতলা হবে। তার দিকে কেউ তাকালে অগ্নিকন্যার রূপ নিবে। মূল কথা, ভাইয়ার পাগলের মতো ভালোবাসবে। মেঘবতীর মনে প্রবল প্রমত্তা জাগাতেই ভাইয়াই সব করেছে। তাই তোর চোখে মেঘবতী উন্মাদ হলেও ভাইয়ার চোখে তার গরু। মালার আগে কটমট করতে করতে চলে গেছে। অলক্ষিতভাবে লিমনের সাথে ধাক্কা খেয়ে মালা মাথায় হাত দিয়ে রাগী স্বরে হুঙ্কার দিল, আপনি কি চোখে দেখেন না? লিমন মালার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, মাঝে মাঝে একটু কমই দেখি। মালার আগে ফসফস করে চলে গেছে। মাইশা আপু, ওনার হাজবেন্ড আজ দুপুরে আসছে। আবির কল দিতে দিতে অনেক কষ্টে আপুকে রাজি করিয়েছে। আপু মেঘাপু ওকে দেখে আলাদ করে বলল, আপুর মনে আছে তো? বাবু কিন্তু সর্বপ্রথম আমি কোলে নিব। হ্যাঁ গো, মনে আছে। দোয়া করো, বাবু সুস্থ হলে তোমার কোলে আগে দিব। মেঘ একগাল হেসে উত্তর দিল, ঠিক আছে। আবির মেঘের দিকে তাকিয়ে কিছু ভেবে আনমনে হাসলো। মেঘ বিষয়টা খেয়াল করে জিজ্ঞেস করলো, হাসছেন কেন? এমনিতেই বলুন। রাতে বলবো না, এখনই বলুন। আই লাভ ইউ, আই ওয়েন্ট টু হাগ ইউ, আই ওয়ান্টস কিস ইউ। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের হাতে চিমটি কেটে ব্যস্ত কণ্ঠে বলল, চুপ করুন। এখন তো চুপ করতেই বলবি। অফিসিয়াল বিয়ের 24 ঘন্টা পেরিয়ে গেছে, অথচ এখনো অফিসিয়াল আলিঙ্গনই করতে পারলাম না। মেঘ নিজের কপাল ছাপড়ে বিড়বিড় করলে, এতটা নির্লজ্জ কবে থেকে হলেন আপনি? তোকে বিয়ে করার পর। সারাদিনের অনুষ্ঠান শেষে বিকালের দিকে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে। এসব পর্যন্ত সবাই মোটামুটি ব্যস্ত ছিল। এশার নামাজ পড়ে মোজামেল খান আর আলী আহমদ খান একসাথে চা খেতে বসেছে। কিছুক্ষণের মধ্যে আবির আর ইকবাল খানও এসেছে। তানবীর, সাকিব, রাকিব, আরিফ মিলে বাসর ঘর সাজাচ্ছে। গতকাল তানবীর
বোনের পক্ষে থাকলেও আজ সে আবিরের পক্ষে। আবির নামাজ পড়ে এসে নিজের রুমে চলে গেছে। ভুল করেও কেউ যেন লাল গোলাপ না লাগায় সেজন্যই মূলত সেখানে গেছে। ফুল কিনতে যাওয়ার আগে তানভীরকে বারবার বলে দিয়েছিল ভুলেও যেন লাল গোলাপ আনা না হয়। মিনাজ মেয়েকে লাল গোলাপ দেওয়ার মতো বিশাল অপরাধের শাস্তিস্বরূপ আবির যে রাগ মিনাজের ওপর না দেখিয়েছিল তা দেখাচ্ছে গোলাপের ওপর। বিয়ে উপলক্ষে আবিরের রুম সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। আবিরের কৈশোরের সব স্মৃতি সব সরিয়ে একদম ফাঁকা করে দেওয়া হয়েছে। বিয়ের ঝামেলা মিটলে প্রয়োজনীয় সব জিনিসপত্র এনে রুম সাজানো হবে। গায়ে হলুদের দিন থেকে আবিরের আব্বু চাচ্চুর মুখোমুখি বসেনি। অবশেষে আজ আবির আব্বু চাচ্চুর পাশে গিয়ে বসলো। মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, কিছু বলবে? জি বলো। আপনাদের পরিকল্পনার বাইরে আমি যে কাজগুলো করতে বলেছিলাম সেগুলোর খরচ জানতে চাচ্ছিলাম। আমি পেমেন্ট দিয়ে দিচ্ছি, সম্ভব হলে রাতে বা সকালের মধ্যে পরিশোধ করে দিব। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বলল, তোমার দিতে হবে না আব্বু, আমি আগে বলে রেখেছিলাম অন্ততপক্ষে আমার পরিকল্পনা টোটাল পেমেন্ট আমি করব। মোজাম্মেল খান আস্তে করে বলল, আচ্ছা তুমি করো, কিন্তু এত তাড়াহুড়া করার প্রয়োজন নেই। ইমার্জেন্সি পেমেন্ট করে ফেলছি, আর যারা নেয়নি তাদের কাল পরশুর মধ্যে দিয়ে দিব। আমি হিসাবটা দেখতে চাচ্ছিলাম চাচ্চু। আমার কি কপাল, মেয়ের জামাই কত সুন্দর করে চাচ্চু বলে ডাকছে। আবির মৃদু হেসে মেকুসরে বলল, মেঘের মতো আমিও কি আব্বাজান বলে ডাকবো? আলী আহমদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনে একসাথে হেসে উঠলেন। প্রায় 1 ঘন্টা যাবৎ 4 জন মিলে হিসাব করেছে। এদিকে জান্নাত আর রিয়া মিলে মেঘকে সাজাচ্ছে আর বাসরের নিয়ম কানুন শিখিয়ে দিচ্ছে। মেঘের মনে ভয়, লজ্জা, আতঙ্কের সাথে এক অজানা ভালো লাগা কাজ করছে। রাত 10টার পরপরই ওদের সাজানোর কাজ শেষ হয়েছে। আবিরের নিষেধ থাকা সত্ত্বেও লাল গোলাপ ছুঁয়ে দেখেনি কেউ। গাঁদা, বেলি ফুল, কাঠগোলাপ, 3 থেকে 4 রঙের গাজরা, জিনিয়া সহ যে ফুলগুলো পেয়েছে সব দিয়েই যেন সাজানো হয়েছে সবটা। মাঝে মেঘ আর আবির সাজানো শেষে মেঘকে নিয়ে বিছানার মাঝ বরাবর বসিয়েছে। মেঘের সামনে ফুলের পাপড়ি দিয়ে লাভ এঁকে সেখানে এ আর এম লিখে দিয়েছে। তাদের শুরু হয়েছে দল ভাগাভাগি। কয়েক দল আবিরের পক্ষে আর বেশিরভাগ দলই মেঘের পক্ষে। তানভীর আজ আবিরের পক্ষে শুনে বনের রাগি মুখে বলল, আপনি দুমুখ সাপের মতো আচরণ করছেন কেন? তানভীর হেসে বলল, বোনের বিয়ের পর স্বাভাবিকভাবে বোনের শ্বশুর বাড়িতে চলে যায়। ভাগ্য ভালো আমার বোন আমার চোখের সামনে থাকছে। বোনের শ্বশুর বাড়ি অন্য কোথাও হলে আজকে বাসর ঘর সাজানো অসম্ভব ছিল। তাছাড়াও বড় ভাই হয়ে ছোট বোনের বাসর আটকানোটা কেমন শোভা পায় না। বন্যা আর কিছু বলেনি। এদিকে আবির হিসাব নিকাশের এক পর্যায়ে মোজাম্মেল খান বলল, অনেক তো হিসাব দেখলে, এখন বরং তুমি যাও। আবির ঘাড় ঘুরিয়ে মালিয়া খানকে উদ্দেশ্য করে বলল, আম্মু তোমাদের যা যা নিয়ম কানুন আছে তাড়াতাড়ি শেষ করো, আমার ঘুম পাচ্ছে। মোজাম্মেল খান আকস্মিক আসতে শুরু করলেন। ইকবাল খান আবিরের হাত চেপে বিড়বিড় করে বলল, বাবা চাচা আছে, কথাবার্তার একটু সাবধানে বল। আবির ভুরু কুচকে মনে মনে বিড়বিড় করলো, গত 2 রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি, এখন বিয়ে করেছি বলে কি ঘুমাতেও পারবো না? আবির নিশ্চুপ দেখে মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বলল, বাকিগুলো সকালে দেখে নিও। আবির তপ্ত স্বরে বলল, আর কিছু দেখতে হবে না, যা লাগবে তানভীরকে বললেই হবে। মাহমুদা খান এসে মৃদু স্বরে বলল, আবির তুই এখন ডিমে যেতে পারিস। আবির হঠাৎই যেন কেমন যেন লজ্জা পাচ্ছে, লজ্জায় উঠে যেতে পারছে না। আলী আহমদ খান যেন আকস্মিক বকে উঠলেন, এত লজ্জা পেতে হবে না, যাও। আবির মাথা নিচু করে রুমের দিকে চলে গেছে। রুমের সামনে যেতে রীতিমতো 2 দল মানুষ দাঁড়িয়ে আছে। তানভীর আবিরের দলে হওয়া সত্ত্বেও ওরা জোরপূর্বক তানভীরকে রুমের ভেতর রেখেছে। আবির দরজা থেকে উকি দিয়ে বিছানায় দেখে নিল, মাথায় ঘোমটা দিয়ে নববধূ বিছানায় বসে আছে। আবির বাকিদের উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, কি চাই? তেমন কিছু না। রাকিব আবিরের পাশ থেকে বলে উঠল, আজ যত ইচ্ছে দে, আমি বারণ করব না, কারণ বাসর আমিও সাজিয়েছি, তাই ভাগ আমিও পাবো। আবির রাকিবের দিকে তাকিয়ে হাসলো। আইরিন আকস্মিক বলে উঠল, ভাইয়া তাড়াতাড়ি টাকা দিয়ে আমাদের বিদায় করো। আবির শান্ত কণ্ঠে বলল, তোরা কত চাস? সিদ্ধান্ত নিয়ে তানভীরের কানে কানে বল। আইরিন, জান্নাত, মিম, বনা ফিসফিস করে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তানভীরকে জানালো। আবির সঙ্গে সঙ্গে বলল, সিদ্ধান্ত ফাইনাল। এখন সামনে থেকে সরো। কেন সরবো? আগে টাকা দিবে তারপর। আবির তপ্ত স্বরে বলল, আমি যেতে বলিনি আপু, সরতে বলেছি। বউ না দেখে আমি কোনো কিছু দিতে পারছি না। বউ দেখে ফেলেই তো শেষ। আবির যেমন আমাদের
তোমরা যেমন আমাকে বিশ্বাস করতে পারছো না, আমিও তোমাদের বিশ্বাস করতে পারছি না। আমার বইয়ের জায়গায় অন্য কাউকে বসিয়ে রেখেও নেই, তার গ্যারান্টি কি? তোমাদের সহজ সমাধান দিচ্ছি। তোমার অ্যামাউন্ট আমি না জানলেও তানভীর জানে। আমার বউ ঠিকঠাক থাকলে তোমরা তোমাদের প্রাপ্য পেয়ে যাবে। আগে বউ দেখবো, তারপর টাকা দিব। এখন তোমরা ভেবে দেখো, ঠকাবে না তো? তোমরা আমাকে না ঠকালে আমিও তোমাদের ঠকাবো না, ঠিক আছে? ওরা এক প্রকার বাধ্য হয়ে আবিরকে রুমে ঢুকতে দিল। আবির রুমে ঢুকে মেঘকে উদ্দেশ্য করে সালাম দিল। মেঘ কাপা কাপা গলায় সালামের উত্তর দিয়েছে। এতক্ষণ যাবৎ মেঘ শান্ত থাকলেও এখন শান্ত থাকতে পারছে না। আবির যত কাছাকাছি আসছে, মেঘের শরীরটা শিরা উপশিরায় রক্ত সঞ্চারণ তত বেড়ে যাচ্ছে। ঢোক গিলে বারবার নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। আবির কিছুটা ঝুঁকে যত্ন সহকারে আস্তে ধীরে মেঘের ঘুমটা ওঠালো। লজ্জায় রাঙা মেঘের নামানো চিবুক কিচিত ভুরু কচকালো। আবির সহসা দু আঙ্গুলে মেঘের চিবুক ওঠালো। আবিরের শক্ত হাতে কোমল স্পর্শে মেঘের শীর্ণ অধর থরথর করে কাঁপছে। হৃদয়ের তোলপাড় নিঃশব্দ এলোমেলো হয়ে যাচ্ছে। ঘন ঘন পল্লব ঝাপছে। নিবু চোখে আবিরের দিকে তাকিয়ে আবির সহসা বুকের বাপাশে হাত রেখে নিঃশক্ত কণ্ঠে বলল, হাই মাশাল্লাহ। সঙ্গে সঙ্গে বিছানার ওপর লেখার পাশে ধপ করে পড়ে গেছে মিম। আদি আইরিন কিছুটা আটকে উঠলেও বাকির আবিরের কাণ্ড দেখে মুচকি হেসে দিল। মেঘ কিচ্ছিত ভোর কুচকে আবিরের মুখের দিকে তাকালো। আবির আচমকা কাঁধ থেকে মেঘের দিকে ঘুরে তাকালো। হাতে মাথা রেখে মৃদু কণ্ঠে বলল, অবশেষে আবিরের একান্ত চাঁদ আবিরের রুমে দীপ্তি ছড়াচ্ছে। মেঘ লজ্জা সরিয়ে ফেলল। আবির পকেটে হাত দিয়ে যতগুলো 500 আর 1000 টাকার নোট পেয়েছে সবগুলো মেঘের হাতে মুষ্টি করে দিয়েছে। রিয়া হাসি মুখে বলল, ভাইয়া, আপনার চাঁদকে সারা জীবনের জন্য আপনার রুমে রেখে গেলাম। আপাতত আমাদের দিকটা একটু দেখুন, ভাবুন। আবির মেঘের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ওরা কিছু চাচ্ছে, দিব? মেঘ কিছু বলছে না, চুপচাপ বসে হৃদয় স্পন্দন গুনছে। আইরিন সঙ্গে সঙ্গে বলল, এটা কিন্তু কথা ছিল না, তুমি বলেছো ভাবিকে দেখলেই টাকা দিবে। আবির মেঘের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আমার বইয়ের অনুমতি ব্যতীত কিছু করতে পারছি না, সরি। সবাই মেঘকে রিকোয়েস্ট করছে, কিন্তু মেঘ মুখ ফুটে কিছুই বলতে পারছে না। আবির মৃদু এসে পুনরায় শব্দ করলো, দিয়ে দিব? মেঘ ঘাড়ঘাত করে সম্মতি জানালো। আবির সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের এমন কথা ছিল আমি জানি না, আর জানতেও চাই না। আমার বউ যেহেতু সম্মতি দিয়েছে, তাই তোমরা যা চাইছো তার ডাবল পাবে। তানভীরের দিকে তাকিয়ে মৃদু এসে বলল, তানভীর, ওদের অ্যামাউন্ট বুঝিয়ে দিবি? জি ভাইয়া। জান্নাত রিয়া একসঙ্গে বলে উঠল, ইস, এত বড় মিস্টেক কিভাবে করলাম, আগে জানলে আরো বেশি চাইতাম। আইরিন বলল, আমরা একটু নতুন করে অ্যামাউন্ট চাইবো। আবির মুস্কি এসে বলল, সুযোগ একবারই আসে, সেই সুযোগ আর পাবে না। এখন সবাই এখান থেকে যাও। রাকিব আবিরের কানে কানে ফিসফিস করে কিছু বলতেই দৌড়ে বেরিয়ে গেল। বাকিরাও যে যার মতো চলে গেছে। বন্যা মেঘের দিকে তাকিয়ে মুচকে এসে বেরিয়ে গেল। তানভীর আগে বেরিয়ে গিয়েছিল। আবির দরজা বন্ধ করতে যাবে, আকস্মিক তানভীর হাজির হলো। আবির শক্তি কণ্ঠে বলল, আবার কি? তানভীর মেঘকে এক পলক দেখে নিল। মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। তানভীর গলা খাগার দিয়ে আস্তে কোমল কণ্ঠে বলল, ভাইয়া, আমার বোনটা কিন্তু এখনো ছোট, তোমার অনাবশ্যক ভালোবাসাকে একটু কন্ট্রোল করে রেখো প্লিজ।